নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা দিল্লিতে এসেছিলেন। এসে দেখা করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে। দেখুন, কোনো একজন কূটনীতিক দিল্লিতে এসে ভারতের সেনা প্রধানের সঙ্গে বৈঠক করছেন, স্মরণাতীতকালে এরকম নিদর্শন আছে বলে আমার অন্তত জানা নেই। তাহলে সিচুয়েশন ইজ গ্রেভ ইন বাংলাদেশ। তা না হলে প্রণয় এইভাবে দিল্লিতে এসে সেনা প্রধানের সঙ্গে আলোচনা করতেন না। আমি অনেকদিন ধরেই বলছি যে বাংলাদেশে কিছু একটা হচ্ছে, লাল বিফোর দ্য স্টর্ম, এবং সেনাবাহিনী তাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। দেখুন, সেনা প্রধান তো জানিয়ে দিয়েছেন যে ডক্টর ইউনূস তার পছন্দের ব্যক্তি ছিলেন না। তিনি ডক্টর ইউনূসকে একজন কনভিক্টেড পার্সন বলে মনে করেন, কিন্তু ছাত্ররা পিড়াপিড়ি করায় সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে ডক্টর ইউনূসের নামে সিলমোহর দিয়েছিলেন। কিন্তু ডক্টর ইউনূস যে কি চিজ সেটা সেনাপ্রধান আমাদের থেকে ভালো জানেন, এবং তাই প্রথম দিন থেকেই তিনি ডক্টর ইউনূসের উপর চাপ সৃষ্টি করছেন অবাধ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য। এবং যেভাবে ইউনূসের মদতে ওই জঙ্গি ছাত্ররা সেনাপ্রধানকে নিশানা করেছে, একজন ব্যারিস্টার সেনা ছাউনিতে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে, বিদেশ থেকে একজন ব্রাহ্মণ পীর লাগাতার সেনাবাহিনীকে লক্ষ্য করে কুৎসা ছড়াচ্ছেন, এগুলো বাংলাদেশের সেনাবাহিনী ভালোভাবে নেয়নি। এবং বাংলাদেশের সেনাপ্রধান কিছুদিন আগে প্রথম আলোকে একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখার সুবিধা দুপক্ষেরই আছে, এবং বাংলাদেশ মায়ানমার সীমান্তের সুরক্ষাও অনেকটা নিশ্চিত থাকে যদি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সুসম্পর্ক থাকে। এবং শেখ হাসিনা যেদিন বাধ্য হয়েছিলেন দেশ ছাড়তে, সেদিন জেনারেল ওয়াকারুজ্জামান তার কাউন্টার পার্ট ভারতের সেনা প্রধানের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন, এবং বাংলাদেশের বিমান বাহিনীর বিমানে শেখ হাসিনাকে হিন্ডন এয়ারবেসে নামানো হয়েছিল। বর্তমানে সেনা প্রধান অফিসার্স অ্যাসোসিয়েশনের মিটিং এ বলুন, তার আগে সেনার বিভিন্ন উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে যেটা বলেছেন যে এনাফ ইজ এনাফ, নির্বাচন করতে হবে, এবং সেই নির্বাচন করানোর ব্যাপারে সেনাপ্রধান অঙ্গীকারবদ্ধ, এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে। সেনাবাহিনী 8 মাস হলো রাস্তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে, এবার তাদের ব্যারাকে ফিরে যাওয়ার সময় হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার ডেপুটি জেনারেল আর্মির তিনি এসে দেখা করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে, ইউনূসের সঙ্গেও দেখা করলেন। আমেরিকা চাইছে রাখাইন প্রদেশে সহায়তা করতে, তার জন্য বাংলাদেশের ভূখণ্ডকে তারা ব্যবহার করতে চাইছে। আবার মায়ানমারের জুন্টা সরকারের সমর্থক চীন। এখন ইউনূস যদি আমেরিকার এই দাবি মেনে নেয় তাহলে চীন হবে রুষ্ট। সেনাপ্রধানের ভূমিকা এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেনাপ্রধান কিন্তু ভারতের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেনি। তিনি বারে বারে ভারতের প্রতি বন্ধুত্বের বার্তাই দিয়েছেন। সেই জন্য তাকে অনেকে ভারতের দালাল ইত্যাদি ইত্যাদি বলছে। সে তো বাংলাদেশে কিছু হলেই ভারতের দালাল বলা হয়। এই যখন একটা পার্সপেক্টিভ, শোনা গেছিল সেনা অভ্যুত্থান হবে, কিন্তু সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেননি। তিনি প্রথমেই বলেছিলেন আগে যে সেনা ক্ষমতা দখল করতে চায় না, তার সেরকম কোনো অ্যাম্বিশন নেই। তিনি চান একটা নির্বাচিত সরকার আসুক। বাংলাদেশের
বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পারস্পরিক হানাহানি, কাদা ছোড়াছুড়ি, সেনাপ্রধান বিরক্ত এবং এরা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে হানিকারক হতে পারে বলেও তিনি জানিয়েছিলেন রাওয়া কনভেনশন সেন্টারে তার বক্তৃতায়। সেনা প্রধানকে সরাবার জন্য ইউনূস কম চেষ্টা করেননি। লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমানকে দিয়ে ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল। তিনি যখন ওই মধ্য আফ্রিকা থেকে বাংলাদেশে ফিরছিলেন তখন নোটে গিয়েছিল যে তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে না নেমে তেজগাঁও বিমানবন্দরে নামবেন। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে তাকে নাকি ছাত্র জনতা ঘেরাও করতো, বলতো যে পতিত স্বৈরাচারের সময়কার সেনা প্রধানকে ইস্তফা দিতে হবে। এগুলো সব ছড়িয়েছিল, কিন্তু অনেকগুলোই সত্যি, পুরোটা না হলেও। সেনাপ্রধান কিন্তু নিজের অবস্থানকে মজবুত করেছেন, সেনাবাহিনীর উপর মোটামুটি নিরঙ্কুশ কর্তৃত্ব স্থাপন করেছেন। এই প্রেক্ষিতে প্রণয় বর্মার দিল্লিতে এসে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক অনেক প্রশ্ন তৈরি করেছে। দেখুন, ইউনূসের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। ইউনূস সেটা জানে কিনা আমি জানি না, হয়তো জানে, কিন্তু যতদিন সম্ভব ক্ষমতায় টিকে থাকতে চায়। কেন নরেন্দ্র মোদীর সঙ্গে ও বৈঠক করতে এত কেন ওর উদ্গ্রীব, যে ভারতকে গালি না দিয়ে যে ডানাত মুখে ওঠে না, যার সহযোগীরা প্রতিদিন ভারতকে গালমন্দ করে, ভারতীয় আধিপত্যবাদের জন্য বাংলাদেশের এই দুর্দশা সব বলে। অনেকে বলেন যে মুক্তিযুদ্ধ আসলে ভারতের একটা চক্রান্ত পাকিস্তানকে দ্বিখণ্ডিত করার, ইত্যাদি ইত্যাদি। ইউনূস সরকারের সমর্থক হেফাজতে ইসলাম, জামায়াতে ইসলামী, হিজবুত তাহরিরের মতো সব সংগঠন এবং দল, তাহলে এই সরকারের লক্ষ্য কি সে সম্পর্কেও আর কোনো অস্পষ্টতা নেই, ক্রিস্টাল ক্লিয়ার। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে কি বলেছিলেন? যে র্যাডিক্যাল ইসলামের বিপদ পৃথিবীর সর্বত্র, র্যাডিক্যাল ইসলামের বিরুদ্ধে লড়াই করতে ভারত আমেরিকার সহযোগী, এবং বাংলাদেশের বিষয়টা তিনি নরেন্দ্র মোদীর উপরই ছেড়ে দিয়েছেন। ইউনূস বুঝতে পেরেছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে যদি একটা বৈঠক করা যায় তাহলে আমেরিকাকেও বার্তা দেওয়া যাবে। শেখ হাসিনা ভারতে আছেন, আওয়ামী লীগ সক্রিয়তা বাড়াচ্ছে, শেখ হাসিনা সমাজ মাধ্যমে বক্তব্য রাখছেন, কখনো দায় মুক্তিতে যোগ দিচ্ছেন, কখনো তার টেলিফোন কল ভাইরাল হয়ে যাচ্ছে। তাহলে ইউনূস যদি নরেন্দ্র মোদীর সঙ্গে পার্শ্ব বৈঠক করেন, সেটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষেও অস্বস্তির কারণ হবে। এটা ইউনূস চাইছিলেন। ভারত বুঝতে পেরেছে ইউনূসের ছক, সেই জন্য রাজি হয়নি। ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথা ভারত বারবার করে বলছে। ইউনূস সরকার স্টেট অফ ডিনায়ালে। এখন যদি ভারত সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন, তাহলে ধর্মীয় সংখ্যালঘুদের অত্যাচারের বিষয়টা নিয়ে ভারত যেভাবে সর্বত্র সরব হচ্ছে, সেই অবস্থানটা লঘু হয়ে যাবে এবং ধর্মীয় সংখ্যালঘুরাও নতুন করে আক্রমণের মুখে পড়বে। দেখুন, চীনের সঙ্গে বাংলাদেশের অনেক দিনের সম্পর্ক। শেখ হাসিনা চীনের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন, ভারতের সঙ্গেও রাখতেন। বাংলাদেশে প্রচুর চীনা বিনিয়োগ আছে, পদ্মা সেতুতে আছে, র্যাপিড ট্রান্সপোর্টে আছে, কর্ণফুলী টানেলে আছে, আরো অনেক প্রচুর বিনিয়োগ আছে। সেই বিনিয়োগের প্রোটেকশন চান শি জিনপিং, সেই জন্য ডেকেছিলেন। কিন্তু চীনের সঙ্গে ইউনূস মাখামাখি করছে, তা সত্ত্বেও ভারত কেন ইউনূসের সঙ্গে বৈঠক করছে না? চীনের সঙ্গে মাখামাখি করাটা বিষয় নয়। শেখ হাসিনার সঙ্গেও চীনের খুব ভালো সম্পর্ক ছিল, অনেক দিন ছিল, শেষ দিকে সম্পর্কে চিড় ধরেছিল। সেই জন্য শেখ হাসিনা নির্ধারিত চীন সফর একদিন আগেই ফিরে এসেছিলেন। তিনি সম্মান পাননি চীনে। তারপরে এসেই তিনি তিস্তা মহাপ্রকল্পের কাজ ভারতকে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন এবং ভারতের একটা টেকনিক্যাল টিম ফিজিবিলিটি স্টাডি করার জন্য যাওয়ার কথা ছিল। তাহলে বাংলাদেশ চীনের সম্পর্ক অনেক দিনের, সেটা ভারতের কি বলবো আর কি অতটা বিবেচ্য নয়।
Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়, আমাদের আপত্তির মূল কারণ চীন নয়। ইউনুস যেভাবে ধর্মান্ধ রাষ্ট্র, টেরোরিজম, এক্সট্রিমিজম, অর্গানাইজ ক্রাইমের এপিসেন্টার পাকিস্তানের সঙ্গে মাখামাখি করছে, সেটা আমরা বরদাস্ত করব না। পাকিস্তান এখনো টেরোরিজম এক্সপোর্ট করছে ভারতে, জম্মু কাশ্মীরে। যে পাকিস্তান হাজার বছর ধরে হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা করে, সেই পাকিস্তানের সঙ্গে ইউনুস যখন মাখামাখি করতে শুরু করে, তখন ভারতের দরজা ইউনুসের জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। যে পাকিস্তান নিজের অখণ্ডতা রক্ষা করতে পারবে কিনা সেটা $1 বিলিয়ন প্রশ্ন। পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে ফজলুর রহমানের মতো ব্যক্তিত্ব বলছেন যে বালুচিস্তান বেরিয়ে যাবে। বালুচিস্তান পাকিস্তানের আয়তনের 44% ল্যান্ডমার্ক, 2600 কিলোমিটার সীমান্ত আছে আফগানিস্তান এবং ইরানের সঙ্গে বালুচিস্তানের, ওপেন বর্ডার। প্রাকৃতিক সম্পদ, রেয়ার আর্থ মেটেরিয়ালে সমৃদ্ধ বালুচিস্তান। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরে কাজ হচ্ছে ওখানে। বালুচদের অভিযোগ, বালুচিস্তানের ন্যাচারাল রিসোর্সকে এক্সপ্লয়েট করে পাকিস্তানের আর্মি এবং পাঞ্জাবের এলিটরা ভোগ বিলাসে মেতে আছেন এবং বালুচিস্তানের মানুষের জীবনের মান উন্নয়ন হচ্ছে না। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে সেনারাই বিদ্রোহ করেছে, বলেছেন আসিম মুনিরকে চিঠি দিয়ে ওর টাইম ইজ আপ, ইদাল আপনি ছাড়ুন অর ইউ হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। এটা হচ্ছে পাকিস্তান। সারা বিশ্ব জানে ধর্মান্ধ রাষ্ট্র, টেরোরিজম, এক্সট্রিমিজম এবং অর্গানাইজ ক্রাইমের এপিসেন্টার। সেই পাকিস্তানের সঙ্গে ইউনুসের মাখামাখি, ভারতের দরজা তার জন্য খুলবে? চীন এখানে কোনো বিষয় নয়। আমাদের উদ্বেগের বিষয় পাকিস্তান, কারণ যেভাবে আইএসআই ডিজি বাংলাদেশে এসেছেন, রেড কার্পেট বেছানো হয়েছিল, জসিমউদ্দিন রহমানির সঙ্গে রংপুরে বৈঠক করেছেন, পাকিস্তান হাই কমিশনার বাংলাদেশে সক্রিয় হয়ে উঠেছে, সরাসরি বিমান পরিষেবা চালু হচ্ছে, পাকিস্তান থেকে জাহাজে করে কন্টেনার চট্টগ্রামে আসলে কন্টেনারে কি আছে সেটা চেক পর্যন্ত করা হবে না। ইউনুসের একের পর এক পদক্ষেপ যেটা ভারতকে বিরক্ত করেছে এবং ক্ষুব্ধ করেছে, কারণ 4200 কিলোমিটার দীর্ঘ দু দেশের সীমান্ত, তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে 2200 কিলোমিটার। তাহলে বাংলাদেশের জমি যদি জঙ্গিরা ব্যবহার করে ভারতের বিরুদ্ধে নাশকতা চালানোর জন্য, আইএসআই যেখানে যদি ডালপালা বিস্তার করে এবং ইউনুস সবকিছু দেখেও না দেখার ভান করেন, তো এই রকম দুরাত্মার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বৈঠকে বসবেন? এবং ইউনুসের তো কোনো পদের সাংবিধানিক ভিত্তি নেই, মুখ্য উপদেষ্টা বলে কিছু হয় না। শি জিনপিং বৈঠক করেছেন, শি জিনপিং এরও গণতান্ত্রিক দেশ নয়, তারাতেই সব ক্ষমতা সুপ্রিম পাওয়ার। তার মনে হচ্ছে ইউনুসকে ডেকে কড়া কথা শুনিয়ে দিই, ভাই আমার অনেক বিনিয়োগ আছে বাংলাদেশে, প্রচুর চীনা ন্যাশনাল ওখানে কাজ করেন, যেভাবে জঙ্গিরা জিহাদিরা আস্ফালন করছে, খিলাফতের দাবিতে রাস্তায় নামছে, চীনা নাগরিকদের জীবন যাতে সুরক্ষিত থাকে। ইউনুসকে এই কথাটাই বলেছেন, শুনে রাখুন। আর ওই বিনিয়োগ টিনিয়োগের কথা ওগুলো বলতে হয়, কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে ইউনুসের সঙ্গে কোনো অবস্থাতেই বৈঠক নয়। এর কারণ চীন নয়, এর কারণ হচ্ছে পাকিস্তান, এর কারণ হচ্ছে হিজবুত তাহরির, জামাতে ইসলাম, হেফাজতে ইসলামের আস্ফালন। ইউনুসের সরকার যেভাবে সন্ত্রাসীদের ছেড়ে দিয়েছে এবং তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বারবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি, তখন ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী কেন বৈঠক করতে যাবেন? ইউনুসকে কেন লেজিটিমেসি দিতে যাবেন? এই সরকারকে তো আমরা পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি দিইনি। একটা বৈঠক হলে ইউনুস সেই ছবি দেখাবে, দেখো ভারত আমাদের সাথে আছে, শেখ হাসিনার সঙ্গে ওদের কি ভালো সম্পর্ক ছিল, কিন্তু আমাদের সরকারের সাথেও ভারত আছে। আমরা ইউনুসকে এই সুযোগটা দেব না।
তারপর ইউনূস কতদিন থাকবেন সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে। সেনাপ্রধান ইউনূসকে রিপ্লেস করবেন যদি ও নির্বাচন দিতে না চায়, একটা জাতীয় সরকার হবে। আমাদের রাষ্ট্রদূত দিল্লি এসে ভারতের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করলেন, এমনি এমনি তো বৈঠক করেননি, নিশ্চয়ই এমন কিছু ক্লাসিফাইড ইনফরমেশন আছে যেটা সেনাবাহিনীকে জানানো প্রয়োজন। তাই ইউনূসের কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। একদিন সকালে উঠে বাংলাদেশের মানুষ দেখবেন ইউনূস প্যারিসে চলে গেছে, তার উপদেষ্টারা অনেকে অ্যারেস্টেড, কেউ কেউ ইউনূসের সঙ্গে দেশ ছেড়েছেন, অনেক ছাত্র গ্রেপ্তার হয়েছে এবং একটা নতুন সরকার বাংলাদেশে তৈরি হয়েছে। ইউনূসের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে ইউনূস দেশ ছাড়বেন।